অর্থনৈতিক অস্থিতিশীলতার মধ্যেই ভ্যাট বৃদ্ধি জনজীবনে নেতিবাচক প্রভাব ফেলবে, তাই সেটি প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব। এটি মুদ্রাস্ফীতি ও বাজারের সমন্বয়হীনতার প্রমাণ বলেও মনে করেন তিনি। সকালে গুলশানে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। অর্থবছরের মাঝপথে শতাধিক পণ্য সেবায় ভ্যাট ও সম্পূরক শুল্ক বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। ৯ জানুয়ারি জারি হয়েছে এ সংক্রান্ত দুটি অধ্যাদেশ। এ নিয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপির গুলশান অফিসে সংবাদ সম্মেলনে আসেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ভ্যাট বৃদ্ধির সমালোচনা করে তা প্রত্যাহারের আহ্বানও জানান তিনি। মানুষের বাজার থেকে নিত্য পণ্য সেবা কেনার সামর্থ্য কমেছে। এই অদক্ষতা ও সমন্বয়হীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণ। আমরা মনে করি সাধারণ জনগণের উপরে কর এবং ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। বাজেট ঘাটতি মেটাতে আইএমএফ এর পরামর্শে এই ভ্যাট বৃদ্ধি উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের দুর্নীতি লুটপাট দেশ ধ্বংস করেছে। এ বাস্তবতায় অর্থনীতি গতিশীল করাই বড় চ্যালেঞ্জ। বর্তমানে ভ্যাট ও রাজস্ব প্রশাসনে পতিত সরকারের দোসররা এখনো বহাল তবিয়তে অবস্থান করছে। ফলে পূর্বের মতো এই খাতের চলমান অব্যবস্থাপনা, অস্বচ্ছতা ও দুর্নীতির কারণে রাজস্ব প্রশাসন তার কাঙ্ক্ষিত রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হচ্ছে। তবে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলা না করে অন্তর্বর্তী সরকার উল্টো ভ্যাট বাড়াচ্ছে মন্তব্য করে এর মাসুল জনগণকে গুনতে হবে বলেও জানান বিএনপি মহাসচিব। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক খাত নিয়ে বেশি আগ্রহী, অর্থনীতির সংস্কারে মনোযোগ নেই বলে মন্তব্য করেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানীর আগারগাঁওয়ে কমিটির এক সেমিনারে তিনি আরও বলেন, অবিবেচকভাবে ভ্যাট বাড়ানো হয়েছে, তবে প্রত্যক্ষ কর বাড়াতে গুরুত্ব দেওয়া হয়নি। চলতি বছর দেশের প্রবৃদ্ধি 4% হতে পারে উল্লেখ করে ডক্টর দেবপ্রিয় আরও জানান, নতুন বাজেট 8 লাখ কোটি টাকার বেশি হওয়ার সুযোগ নেই, আর ঘাটতি বাজেট হতে পারে 2.5 লাখ কোটি টাকার। সরকারি ব্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে সরকার সিদ্ধান্ত নিয়েছে যে অভ্যন্তরীণ অডিট হবে, কিন্তু একই রকম ভাবে প্রকল্প পরিবীক্ষণ মূল্যায়ন করার জন্য যে ব্যবস্থা, সেই আর্থিক ব্যবস্থাপনার উপরে, ফলাফলের উপরে ব্যবস্থাপনার দাঁড় পরিস্থিতি কিন্তু আমরা কোনো অগ্রগতি দেখলাম। বাংলাদেশের জন্য 5টি বড় ঝুঁকি শনাক্ত করেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এর মধ্যে শীর্ষে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি। সংস্থাটির 2025 সালের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। 900-র বেশি বিশেষজ্ঞের মতের ভিত্তিতে তৈরি হয়েছে এই রিপোর্ট। দেশভিত্তিক ঝুঁকি চিহ্নিতে নির্বাহী মতামত নিয়ে ধারণাভিত্তিক জরিপ চালায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। অংশগ্রহণকারীদের কাছে জানতে চাওয়া হয় আগামী 2 বছরে বড় চ্যালেঞ্জগুলো নিয়ে। 34টির তালিকা থেকে বাছাই করা হয় 5টি প্রধান ঝুঁকি। এই জরিপে বাংলাদেশের সামনে থাকা 5টি ঝুঁকির মধ্যে শীর্ষে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি। এর আগে জানুয়ারির ইকোনমিক প্রসপেক্টাসে চড়া মূল্যস্ফীতির আভাস দেয় বিশ্বব্যাংকও। এক্ষেত্রে সরকারের লক্ষ্য পূরণও কঠিন বলছে তারা। এদিকে গত 28 মাস ধরে দেশের মূল্যস্ফীতির হার 9%-এর উপরে। ডিসেম্বরে খাদ্য মূল্যস্ফীতি ছিল প্রায় 13%। এছাড়া বেকারত্ব ও অর্থনৈতিক মন্দার কথাও বলা হয়েছে WEF এর প্রতিবেদনে। কারণ হিসেবে মুদ্রার অবমূল্যায়ন, রিজার্ভ, বিনিয়োগ ও ব্যবসা প্রবৃদ্ধি কমার কথা বলছে তারা। রিপোর্টটিতে বড় পরিসরে রয়েছে বৈরী আবহাওয়া ও পরিবেশ দূষণের প্রসঙ্গও। পাশাপাশি বৈশ্বিক পরিসরে এ বছরের জন্য 10টি প্রধান ঝুঁকির ক্ষেত্র চিহ্নিত করেছে ইকোনমিক ফোরাম। এতে জলবায়ু, সামাজিক ও অর্থনৈতিক প্রসঙ্গ ছাপিয়ে বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে রাষ্ট্রভিত্তিক সশস্ত্র সংঘাত। অথচ 2 বছর আগেও বাস্তবতা ছিল ভিন্ন। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লন্ডনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে বৈঠক করেছে মেডিকেল বোর্ড। শুক্রবার বাংলাদেশ সময় রাত 11:30টায় বৈঠক হয়।
এতে যুক্তরাষ্ট্রের জন হপকিন্স হাসপাতালের চিকিৎসকরাও ভার্চুয়ালি যোগ দেন। এর আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন জানান, 2-1 দিনের মধ্যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। দীর্ঘদিন ধরে বেগম খালেদা জিয়ার লিভার, কিডনি, হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ কারণে শারীরিক পরীক্ষা শেষ হতে সময় লাগছে। পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে চিকিৎসাধীন মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশবাসীর কাছে তো একটাই বলবো, উনি দেশের নেত্রী, কাজেই দেশবাসীর কাছে অনুরোধ জানাবো সন্তান হিসেবে ওনার জন্য দোয়া করার জন্য। রাজধানীতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করছে ছাত্রদল। এই উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের শিক্ষা চিরন্তন সংলগ্ন গেটের সামনে জড়ো হয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্র দলের পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলার নেতাকর্মীরাও যোগ দিয়েছেন এই কর্মসূচিতে। শেখ হাসিনার শাসনামলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের যথাযথ বিচার ও সন্ত্রাসীদের সাজা নিশ্চিত করার দাবিতে এই কর্মসূচি পালন করা হচ্ছে। একই সাথে জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের দোসর হিসেবে ভূমিকা পালনকারীদের তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছে ছাত্রদল। শিক্ষা চিরন্তন সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের গেট থেকে শুরু হয়ে শাহবাগ হয়ে মিছিল শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। রাজধানীতে আজ মার্চ ফর জাস্টিস শিরোনামে পদযাত্রার আয়োজন করেছে ছাত্রদল। পদযাত্রাটি সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হবে। পদযাত্রায় যোগ দিতে এরই মধ্যে জড়ো হয়েছেন নেতাকর্মীরা। এ বিষয়ে আরও জানাতে সোহরাওয়ার্দী উদ্যান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলামিন হোসেন। আলামিন, ছাত্রদলের এই কর্মসূচিতে কেন্দ্রীয় নেতাদের মধ্যে কেউ উপস্থিত রয়েছে কিনা, আর এখন পর্যন্ত কর্মসূচির সবশেষ তথ্য নিয়ে জানাবেন। ঢাকা সহ ঢাকার আশপাশের জেলাগুলো থেকে ছাত্রদলের বিভিন্ন ইউনিট, বিশেষ করে গাজীপুর, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ থেকে ঢাকা উত্তর এবং দক্ষিণের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এখানে এসে তারা মূলত খণ্ড খণ্ড মিছিল নিয়ে এখানে এসে জড়ো হয়েছেন এবং তারা বিগত সরকারের যে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড হয়েছে, ছাত্রলীগ যে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড করেছে, এর বাইরে প্রশাসনের মধ্যে এখনও আওয়ামী ঘরানার যারা রয়েছেন কিংবা আওয়ামী লীগের যে সমস্ত অফিসাররা রয়েছেন তাদের বিচারে তারা দাবি করেছেন। তারা যেটি বলছেন যে ছাত্রলীগকে আর কখনোই পুনর্বাসন করার সুযোগ দেওয়া হবে না, আওয়ামী যে সিন্ডিকেট রয়েছে সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে, পাশাপাশি আওয়ামী লীগের বিচার করতে হবে। নেতৃবৃন্দ যেটি বলছেন যে এখান থেকে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন থেকে শুরু করে তারা শাহবাগ হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে তাদের পূর্ব ঘোষিত যে মার্চ ফর জাস্টিস যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা পালন করবেন। তারা যেটি বলছেন যে গণতন্ত্র এখনও অবরুদ্ধ রয়েছে, গণতন্ত্র মুক্তি দিতে হবে এবং গণতন্ত্রকে রক্ষা করার জন্য বিএনপি সহযোগী সংগঠন ছাত্র দলের পক্ষ থেকে যা যা করা দরকার, যেই রকম কর্মসূচি করা দরকার সেই কর্মসূচি তারা পালন করবে। সেই ক্ষেত্রে তারা যেটি বলছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তারা আহ্বান জানিয়েছেন ছাত্রলীগকে কোনোভাবেই পুনর্বাসন করা চলবে না এবং এর বাইরে গেল 15 বছর যে সমস্ত অপরাধমূলক কর্মকাণ্ড সংগঠনটি করেছে তাদেরকে শুধুমাত্র নিষিদ্ধ করলে হবে না, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে, এইরকম একটি তারাও দাবি তারা করেছেন। এখান থেকে তারা ন্যায় বিচার প্রতিষ্ঠার তারা দাবি জানিয়েছেন এবং আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন জায়গা থেকে, অর্থাৎ আশপাশের ঢাকার যে সমস্ত ইউনিট রয়েছে, জেলাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গা থেকে তারা যারা পথ প্রত্যাশী রয়েছে তারাও মিছিল নিয়ে এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এখন মূলত ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন যেটি রয়েছে সেখানে তারা জড়ো হচ্ছেন এবং এখান থেকে তারা স্লোগান এবং মিছিল যে কেন্দ্রীয় শহীদ মিনার যেখানে রয়েছে সেখানে তারা যাবেন। তবে সেটি 2টায় শুরু হওয়ার কথা রয়েছে, অর্থাৎ তারা যেটি বলছেন যে 2টায় শুরু হওয়ার কথা থাকলেও নেতৃবৃন্দ এখনও পথে রয়েছেন, খণ্ড খণ্ড মিছিল নিয়ে তারা এই জায়গাটিতে জড়ো হচ্ছেন। এরপর কিছুক্ষণ পরে হয়তোবা তারা সেখান থেকে তারা হয়তোবা আরও কোনো কর্মসূচি যদি থাকে, আওয়ামীকে ছাত্রলীগকে নিষিদ্ধ করার সহ প্রশ্নের মধ্যে যে সমস্ত আওয়ামী সুবিধাবাদীরা রয়েছে সহ নানান দাবি তারা করেছেন, এর পরবর্তীতে হয়তো তারা আরও কোনো কর্মসূচি ঘোষণা করবেন। রাজধানীর ছাত্রদলের কর্মসূচি নিয়ে আমাদের সহকর্মী আলামিন হোসেন জানাচ্ছিলেন সবশেষ তথ্য। 4 অগস্টের পর সারা দেশের 40টি মাজারে 44টি হামলার ঘটনা ঘটেছে। সব ঘটনাতেই নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা।
পুলিশের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সবচেয়ে বেশি ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এখানে 17টি মাজারে ভাঙচুর, লুটপাট হয়েছে। এছাড়া চট্টগ্রাম বিভাগে 10 ও ময়মনসিংহ বিভাগে 7টি হামলার ঘটনা ঘটেছে। ময়মনসিংহ বিভাগের শেরপুর জেলায় একটি মাজারে হামলা হয় 4 বার। অভিযোগ পাওয়ার ভিত্তিতে বা পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে 15টি মামলা এবং 29টি সাধারণ ডায়েরি করেছে। এদিকে 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 2টি মামলায় দেয়া হয়েছে চার্জশিট। 13টি মামলা ও 29টি সাধারণ ডায়েরির তদন্ত চলছে। প্রেস উইংয়ে বিবৃতিতে জানানো হয়, যে কোনো হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারের জিরো টলারেন্স নীতি রয়েছে। পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন ইতিবাচক হলেও নেই রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বাতিলের সুপারিশ। সাবেক পুলিশ কর্মকর্তারা বলছেন, বাস্তবায়নের জন্য রাজনৈতিক সরকারের সদিচ্ছা জরুরি। আর অপরাধ বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ না করলে কোনো কাজেই আসবে না সংস্কার। স্বাধীন পুলিশ কমিশন গঠনে আটক, গ্রেপ্তার, তল্লাশি, জিজ্ঞাসাবাদ, মানবাধিকার সহ নানা সুপারিশ করেছে সংস্কার কমিশন। মবে বল প্রয়োগের ক্ষেত্রে 5টি ধাপ অনুসরণের সুপারিশও হয়েছে। সংস্কার নিয়ে সাধারণ মানুষের মতামত নিয়েছিল কমিশন। সমীক্ষায় অংশ নেয়া প্রায় 90% মানুষ রাজনৈতিক প্রভাবমুক্ত করতে জোর দেয়। তবে নেই পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের সুপারিশ। সাবেক পুলিশ প্রধান বলছেন, আইন করে এটি নিশ্চিত করা যাবে না। সদিচ্ছা থাকতে হবে রাজনৈতিক দল ও পুলিশ কর্মকর্তা উভয়েরই। পুলিশের যে রিফর্মসের পরে অনেক কথাবার্তা হয়েছে অনেক সময়, কিন্তু এগুলোর বাস্তবায়ন হয়নি। তার কারণ পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করার একটা প্রবণতা দেখা যায়। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার বাতিল নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হলেও তা শেষ পর্যন্ত হয়নি। যদিও পুলিশের সাবেক ঊর্ধ্বতনরা বলছেন, পুলিশের ভারী অস্ত্র না থাকলে ঝুঁকিপূর্ণ অভিযান সফল হবে না। আমি দুর্ধর্ষ ক্রিমিনালকে যখন মোকাবেলা করতে যাব তখন থাকতে হবে। পাবলিক অর্ডার সিচুয়েশন, যে শৃঙ্খলা, জনশৃঙ্খলা, সেখানে যতদূর সম্ভব আমি প্রাণঘাতী অস্ত্র কম থাকলে ভালো। কিন্তু আবার দেখতে হবে যাদের আপনি মোকাবেলা করতে যাচ্ছেন সেই জনতা, তাদের কাছে অস্ত্র আছে কিনা। তাদের কাছে থাকলে আপনাকে তো প্রাণঘাতী অস্ত্র রাখতেই হবে আর কি। রাজনৈতিক প্রভাবের বিষয়টি না থাকা দুঃখজনক। এটি নিশ্চিত না হলে কোনো সংস্কারে কাজে আসবে না বলছেন অপরাধ বিশ্লেষকরা। কাউকে কাউকে আমরা দেখি কোনো সদস্য তার মতাদর্শের দল যখন ক্ষমতায় আসে, তিনি পুলিশের চেয়ে রাজনীতিবিদ হয়ে ওঠার চেষ্টা করেন। অর্থাৎ সেটি হয়ে উঠতে গিয়ে তার ওই সরকার বা দলকে খুশি করতে গিয়ে বিরোধী দল বা বিরোধী মতকে হামলা, মামলা, নির্যাতনের এই কাজগুলো করেন। পুলিশ 3000-এর বেশি আইন নিয়ে কাজ করলেও বাহিনী সংস্কারে 22টি। খোলা বাজারে বেশি দাম, তাই সরকারি গুদামে ধান চাল দিচ্ছেন না কৃষক। এছাড়া বেসরকারি বেচা কেনায় লেনদেন হয় নগদে। সরকারিতে সেই সুযোগ না থাকাতেও আগ্রহ হারাচ্ছেন অনেকেই। তবে এই অবস্থার মধ্যেও নির্ধারিত সময়েই লক্ষ্য পূরণের আশা খাদ্য বিভাগের। সরকারি ধান চাল সংগ্রহের আওতায় এবছর নওগাঁয় 47 টাকা কেজিতে 20,500 টন চাল ও 33 টাকা কেজিতে 13,904 টন ধান কেনার লক্ষ্য ছিল খাদ্য বিভাগের। তবে বেসরকারি পর্যায়ে দাম আরও বেশি। রোপা আমন চাষিরা বলছেন, বেসরকারিভাবে যেখানে ধান বিক্রি হচ্ছে 1600 থেকে 1700 টাকা মন, সেখানে সরকারি গুদামে দাম ধরা হয়েছে 1320 টাকা। লোকসানের কারণে তাতে উৎসাহী নন তারা। ফ্যান দেওয়া লাগবে, ওই ঝুলা গাছ ধরা লাগবে, চিটা ধরা লাগবে, ধারে মন দিয়ে এখানে এই ঝামেলার জন্য এখানে কোনো ধান আমরা দিতে পারি না। একই অবস্থা নাটোরেও। কৃষকরা বলছেন, সরকারি গুদামে ধান দিলে নগদ টাকা পাওয়া যায় না, অথচ হাট বাজারে লেনদেন হয় নগদে। 1320 টাকা ধানের রেট দিছে, এই রেটে বিক্রি করলে আমার খরচের টাকা উঠবে না। সরকারের কাছে যদি আমরা ধান বেশি তাহলে 1 মাস 1.5 মাস পর টাকা পাই। পাবনায় 2617 টন ধান সংগ্রহের লক্ষ্য থাকলেও এ পর্যন্ত সরকারি গুদামে কোনো ধান দেননি কৃষক। গোডাউন দিচ্ছে 36 টাকা কেজি, আমরা খোলা বাজারে 40 টাকার উপরে বিক্রি করতে পারি। আমরা কেন এই খাদ্য গোডাউনে সরকারকে চাউল দিতে, ধান দিতে যাব? তবে নির্ধারিত সময়ের আগে লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশা খাদ্য বিভাগের কর্মকর্তাদের।
কৃষক বাজারে একটু ভালো দাম পাচ্ছে বিধায় আমাদের এখানে ধানটা হচ্ছে না, যখন কৃষক বাজারের দাম একটু কম পায় তখন আমাদের এখানে ধান নিয়ে আসে। বর্তমান সরকারেরও কিন্তু একই নীতি যে কৃষক যেন ভালো মূল্য পায় এবং কৃষক যেন ভালো প্রাইস পায়, এবং এই বছরে কৃষক কিন্তু ভালো প্রাইস পাচ্ছে। ধান চাল সংগ্রহের এই অভিযানের উদ্বোধন হয় গত বছরের 17 নভেম্বর, চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। সাদেকুর রহমান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর নিকোতন থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কৃষিবিদ সদরুল আমিন। জনাব সদরুল আমিন, আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। প্রতি বছরই আমরা দেখি যে খোলা বাজারের তুলনায় সরকারি দামে ধান চালের দাম কম, এই অভিযোগ পাওয়া যায়। তাহলে এক্ষেত্রে সমাধান কি হতে পারে? ধন্যবাদ। এটা তো একদিনের সমস্যা না বা এক বছরের না। এই ধান চাল কিনা হয়তো 15-20 বছর বা 20-30 বছর আগে থেকেই, কিন্তু সেই ব্যাপারে আমরা যে টেকনিক্যাল যে পরামর্শগুলি দেই, যে রেটটা ফিক্স করার আগে স্থানীয় কৃষি অফিস অথবা যারা অ্যাটাচ বা রেজিস্টার্ড ফার্মার বা অন্যান্য বা ব্যবসায়ীদের সাথে আলাপ করে রেটটা ফিক্স করার পরেও তো দাম কম বেশি হয়ে যায়। এই যে বর্তমানে আপনাদের যে রিপোর্ট যেটা দেখলাম, সেটা হলো যে সরকারি রেটে কমপ্লেক্সিটি আছে, এটা করো ওইটা করো, নানা রকম ফর্মালিটি যোগ করে দেয় তাদের এখানে যোগ করতে দিতে, এবং সেটা অনেক সময় ফার্মার টলারেট করে না। আর এই জন্য সরাসরি বাজারে প্রথম দিকে যে বিক্রিটা বাজারে করতে হইলে সেটা কৃষক বাজারে বিক্রি করে নগদ টাকাটা নিতে চায়। এগুলি তো শেষের দিকে অবশ্য তারা কৃষি যে খাদ্য বিভাগ বললেন যে ফাইনালি হবে, কিন্তু সেটা একটা রিস্ক থেকে যায়। তাদেরকে আগেই বোঝা উচিত ছিল এবং রেটটা ফিক্স করা উচিত ছিল কৃষি বিভাগ, কৃষি বিপণন বিভাগ অথবা লোকাল বডি, তারপরে ইউএনও আছে বা ডিসি আছে, রেটটা ওইভাবে করা উচিত ছিল। কিন্তু আমার মনে হয় না এই বছর সরকারি রেটে খুব বেশি একটা পাওয়া যাবে মনে হয় না। এই জন্য ফাইনালি গিয়ে শেষ পর্যন্ত সরকারেরও টার্গেট ফুল হবে না এবং কৃষকও লাভবান হবে না ফাইনালি। এইগুলি আগে থেকে সরকারি বিভিন্ন কমপ্লেক্সিটির কথা বা নগদ টাকায় যে বেচা কেনার কথা বলছিলেন, সেক্ষেত্রে একটুখানি জানতে চাই যে এখনো খাদ্য বিভাগ বলছে যে লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব, কিন্তু সেটি কিভাবে? আর লক্ষ্যমাত্রা পূরণ করতে সরকার কৃষকদেরকে কি কি সুবিধা দিতে পারে বা পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? আমি সিম্পলি বলি, তারা এখন বললো পূরণ হবে, কিন্তু 1.5 মাস পরে গিয়ে দেখা গেল পূরণ হইলো না। তখন তারা কি করবে? এটা তাদের চাকরির কথাবার্তা, চাকরির কনভারসেশন, এটা তাদের চাকরি করে একটা উত্তর দিয়ে দিল যে ফাইনালি হয়ে যাবে, কিন্তু ফাইনালি না হইলে দায় দায়িত্ব কে নিবে বলেন? তো যাই হোক, এটা তো আমাদের কারো দোষারোপ না। আমার মনে হয় তাদেরকে এমনভাবে করা উচিত যে সরকার এবং যারা ওই খাদ্য বিভাগ এবং কৃষি বিভাগ, কৃষক সবার সাথে একটা প্ল্যান করা এবং প্ল্যানটা কার্যকর করা, প্ল্যানটা এবং আগে করা, এবং এই সমস্ত ক্ষেত্রে প্ল্যান করার মূল উপকরণটা আসলে কৃষি বিভাগ থেকে নেওয়া উচিত এবং কৃষি বিপণন অধিদপ্তরকে এখানে ইনভলভ করা উচিত। খাদ্য বিভাগের চেয়ে সরকারের কৃষি বিপণন একটা এত বড় অধিদপ্তর, আমার মনে হয় তাদেরকে ব্যবহার করলে এটা তারা ফার্মারের সাথে আলাপ করে করে করতে পারবে। তবে এখনই যদি একটু রেট কম বেশি করে যদি না করা হয়, শেষের দিকে কিন্তু পাওয়া যাবে না, কারণ শেষের দিকে যে ফিল আপ হয়ে যাবে এগুলো কথার কথা, এটা হবে না। তাদেরকে বলতে হবে যে ঠিক আছে, একটু কম বেশি করে আমরা এখন সিকুয়েন্সিয়ালি যেন ধান চাউলটা বাড়তে থাকে। উত্তরবঙ্গে কিন্তু বেচা কিনা শুরু হয়ে গেছে, আর মানুষেরও বাংলাদেশের এখন যে এক্সপোর্টেরও প্রশ্ন আছে, নানা জিনিস আছে, বিভিন্ন ভ্যারাইটি আছে। এখনো যদি আমরা মিডিয়াতেও দেখি সমানে বলতেছে মিনিকেটের দাম বেশি, মিনিকেটের দাম বেশি, এগুলি ব্যবসায়ীদের চালাকি আছে। আমি এখনো রিকোয়েস্ট করব, অনুগ্রহপূর্বক আপনারা মিনিকেট নামটা বলবেন না, কারণ মিনিকেট নামটা নিষিদ্ধ করা আছে সরকারিভাবে। যেখানে যে জাতের ধান চাউল আছে, ধান আছে, সেই এক্স্যাক্টলি জাতের নামটা মিডিয়া যেন সংগ্রহ করে বা সেভাবে বলে আমি এটা রিকোয়েস্ট করব। আর হলো কৃষকের সাথে আরো ক্লোজ হইয়া একটু কম বেশি করে রেটটা একটু প্রয়োজনে রিভাইজ করেন, কারণ দুইটার গ্যাপটা এবার অনেক বেশি, সরকারি রেট এবং বাজারের বর্তমান রেট ডিফারেন্সটা অনেক বেশি। জনাব সদরুল আমিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য, এবং আমরাও আশা করছি সরকার পরবর্তীতে প্রয়োজনীয় পদক্ষেপগুলো নেবেন। মিয়ানমার থেকে সরকারিভাবে আমদানি করা 22,000 টন আতপ চাল খালাস চলছে চট্টগ্রাম বন্দরে। শুক্রবার রাত থেকে শুরু হওয়া খালাস প্রক্রিয়া শেষ হতে সময় লাগবে 8 দিনের মতো।
প্রতিদিন ৩,০০০ টন চাল খালাস করা হবে। শুক্রবার দুপুরে চট্টগ্রাম বন্দরের ৯ নম্বর জেটিতে চাল নিয়ে পৌঁছায় জাহাজ এমভি গোল্ডেন স্টার। মিয়ানমার থেকে ১ লাখ টন আতপ চাল আমদানির অংশ হিসেবে প্রথম দফায় ২২,০০০ টন চাল এসেছে। বাকি চাল পর্যায়ক্রমে আসবে। অন্তর্বর্তী সরকারের আমলে মিয়ানমার থেকে আসা চালের প্রথম চালান এটি। এর আগে ১২ জানুয়ারি ভারত থেকে সরকারি পর্যায়ে ২৬,৯৩৫ টন সিদ্ধ চাল বন্দরে পৌঁছায়। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। আন্দোলনের ৩৬ দিনেও বন্ধ হয়নি পান্থকুঞ্জ পার্কের সড়ক নির্মাণ। জনবিরোধী প্রকল্পে সরকারের কালক্ষেপণে প্রশ্ন। যুক্তরাষ্ট্রে কাল বন্ধ হচ্ছে টিকটক। মার্কিন সুপ্রিম কোর্টে বাইডেনের আইনের বিরুদ্ধে চীনা কোম্পানির আপিল খারিজ। দগ্ধ হয়ে জাতীয় কবির দৌহিত্র বাবুল কাজী জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর চিকিৎসায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এর আগে গ্যাস লাইটার বিস্ফোরণ থেকে দগ্ধ হন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী। বনানীর বাসায় দগ্ধ হওয়ার পর সকাল 6:45টায় আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসক জানিয়েছেন বাবুল কাজীর শরীরের ৭৪% পুড়ে গেছে তার শ্বাসনালীও। হাসপাতালে ভর্তির পর তাকে জরুরি বিভাগ থেকে আইসিইউতে নেওয়া হয়। জাতীয় কবির সন্তান আবৃত্তিকার কাজী সব্যসাচীর ৩ সন্তানের মধ্যে সবার ছোট বাবুল কাজী। কাল বাড়বে শীতের তীব্রতা, আর এরপর দেশের কোথাও কোথাও মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। এ সময় মেঘাচ্ছন্ন থাকতে পারে আকাশ। দেশের উত্তর পশ্চিমের রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে এই শৈত্যপ্রবাহ। এছাড়া ফেব্রুয়ারি জুড়েই থাকছে শীতের অনুভূতি। এদিকে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সঙ্গে হিমেল বাতাস যোগ হওয়ায় হঠাৎ করেই রাজধানীতে বেড়েছে শীত। এছাড়া সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে 11.4 ডিগ্রি সেলসিয়াস। আগামীকালকের পর থেকে দেশের উত্তর পশ্চিম অঞ্চল এবং পশ্চিমাঞ্চলে কোথাও কোথাও কিন্তু মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটা হয়তো 2 দিনের মতো থাকবে। আন্দোলনের ৩৬ দিন পার হলেও এখনও পান্থকুঞ্জ পার্কের উপর দিয়ে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সংযোগ সড়ক নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসেনি সরকার। পরিবেশবাদীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা। ফ্যাসিবাদী সরকারের আমলের জনবিরোধী এই প্রকল্প বাতিলে অন্তর্বর্তী সরকারের সময়ক্ষেপণ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই। সবুজ পান্থকুঞ্জ এখন রুক্ষ মরুভূমি, পুরো উদ্যানে মৃত গাছের আর্তনাদ। পান্থকুঞ্জ রক্ষার দাবিতে সেখানে গত 10 ডিসেম্বর থেকে টানা 36 দিন ধরে পান্থকুঞ্জ প্রভাতী সংঘ এবং বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা অবস্থান করছেন। শহরের এক টুকরো সবুজ রক্ষায় কষ্টকর আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা। সরে যেতে বিভিন্ন মহলের চাপ থাকলেও অনড় তারা। বিগত ফ্যাসিবাদী সরকারের পতনের পরে এই প্রকল্পগুলো হচ্ছে আবার রিভাইজ হবে এবং পরবর্তীতে এই ধরনের পরিবেশ বিধ্বংসী যেসব প্রকল্প এবং জনবিরোধী যেসব প্রকল্প সেগুলো হচ্ছে বাতিল হবে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে দেখতে পাচ্ছি যে এই প্রকল্পের কাজ চলমান রয়েছে এবং এই জন্যই 2000 গাছ কাটা হয়েছে। এক দফা বসেছিলেন সচিব সহ, সেতু সচিব সহ, কিন্তু তারপরে তাদের কাছ থেকে আমরা কোনো আর আশানুরূপ কোনো বক্তব্য পাইনি। ঢাকা বিশ্বের অন্যতম বায়ু দূষণের শহর হলেও এখানে পার্ক, উদ্যান, সবুজ এলাকা প্রয়োজনের তুলনায় 10% নেই। ঢাকা শহরে ক্রমাগতভাবে আমরা যেভাবে খাল, জলাভূমি, আমরা যেভাবে সবুজ বলয়, গাছপালা, পার্ক, উদ্যান আসলে ধ্বংস করে ফেলছি কোট আনকোট উন্নয়নের নামে কিংবা দখল দূষণের নামে, এটি অত্যন্ত বাজে প্রবণতা। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে মগবাজার রেল ক্রসিং থেকে পলাশী মোড় পর্যন্ত সংযুক্ত সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নগর পরিকল্পনাবিদরা জানান, সড়কটি নির্মিত হলে কাঁটাবন, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েট এলাকায় যানজট আরও বাড়াবে। এই ধরনের ফ্লাইওভার কেন্দ্রিক প্রকল্প সারা বিশ্বে কিন্তু পরিত্যাজ্য।
শহরের ভিতরে ব্যক্তিগত গাড়িকে যদি উৎসাহিত করা হয়, গণপরিবহনকে উৎসাহিত না করে নিচের রাস্তাটা যেখানে গণপরিবহন চলে, প্রচুর রিক্সা চলে, সেই রাস্তাটা আরো সংকটে পড়বে। এই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গণপরিবহনের মাত্র 1.5% চলাচল করে। প্রকল্প বাস্তবায়নে হাতিরঝিল অংশে ভরাট করা হয়েছে, কেটে ফেলা হয়েছে পান্থকুঞ্জের অনেক গাছ। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর ছিল এখনকার মতো বিরতিহীন সংবাদ দুপুরে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।